স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজারে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে সেই অঞ্চলের পরিবেশ বিপর্যয় ঘটছে। ক্লাইমেট ভালনারেবল ফোরাম আয়োজিত উচ্চ পর্যায়ের অনলাইন আলোচনায় কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতির হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে এখনই উদ্যোগী হতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলার উপায় এবং এ সংক্রান্ত উদ্যোগ নিয়ে আলোচনা করতে ক্লাইমেট ভালনারেবল ফোরামের এই বৈঠক। ফোরামের চেয়ারম্যান হিসেবে বৈশ্বিক নেতাদের এই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে বিশ্বে পরিবেশের যে বিপর্যয় তার সবচেয়ে বড় শিকার বাংলাদেশ। একই সঙ্গে 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণেও পরিবেশের বড় ক্ষতি হচ্ছে। My country is facing recurrent flooding this monsoon causing immense damage to crops and displacing huge people. The 1.1 million Rohingya refugees from Myanmar given shelter at Cox's Bazar are also causing serious social and environmental damages. তিনি বলেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে ক্ষতি ছাড়া লাভের কোনো সুযোগ নেই। In our war against nature, we will only lose. All our actions manifest that we are consciously destroying the very support systems that are keeping us alive. So, the time to take action to save the planet is not tomorrow, but today. জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি কমিয়ে আনতে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়ন এবং ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন কক্সবাজারে আশ্রয় নেয়া 11 লাখ রোহিঙ্গা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে 3 বছরে ক্যাম্পের মধ্যেই খুন হয়েছেন কমপক্ষে 53 জন রোহিঙ্গা। নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষক দ্বারা প্রশ্ন তুলছেন, রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে কারা? এর পেছনে স্থানীয় লোকজনের পাশাপাশি আন্তর্জাতিক মদদ থাকতে পারে বলেও অভিমত তাদের। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বৈশ্বিক করোনা সংকটের মতো আন্তর্জাতিক বড় বড় ইস্যুর নিচে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট। দৈনন্দিন জীবনের চাহিদা বাড়ার পাশাপাশি তা পূরণে দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন রোহিঙ্গারা। গেল 1 সপ্তাহের ব্যবধানে পুরাতন ও নতুন রোহিঙ্গাদের মধ্যে কোন্দলে খুন হয়েছেন 7 জন। তাদের মধ্যে প্রাণ গেছে 2 জন স্থানীয় বাঙালিরও। এর মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষে 4 রোহিঙ্গা খুন হন এবং আহত হন 20 জন। বাংলাদেশে আশ্রয় নেওয়ার 3 বছরের হিসাব আরও ভয়ঙ্কর। আইন শৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য বলছে, 3 বছরে নিজেদের কোন্দলে খুন হয়েছেন 53 রোহিঙ্গা। অস্ত্র, মাদক, ধর্ষণ, অপহরণ, চুরি, ডাকাতি সহ 12 ধরনের অপরাধে 1671 রোহিঙ্গার বিরুদ্ধে মামলা হয়েছে 731টি। বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে বন্দী রয়েছেন 52 পুরুষ ও 48 নারী রোহিঙ্গা। এই ক্যাম্পের ভিতরে কি ঘটছে সেটার উপরে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যারা ওখানে দায়িত্বে আছে তাদের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমাদের কাছে মনে হয় না, এবং পরবর্তীতে এটি আমাদের রাষ্ট্রীয় অখণ্ডতার জন্য নিরাপত্তার হুমকি সৃষ্টি করবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হওয়া এবং বেপরোয়া হয়ে ওঠার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা। এখন আস্তে আস্তে এই দলাদলির বিষয়টা প্রকাশিত হচ্ছে এবং সংঘাতের রূপ নিচ্ছে। তারা দীর্ঘ সময় এখানে থাকলে সংঘাতের আশঙ্কা বাড়বে এবং বাংলাদেশ এই ধরনের সংঘাত এখানে হোক, এটা আমরা চাই না। কাজে ওদেরকে যত দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানো যায় সেটাই আমাদের প্রায়োরিটি নাম্বার 1। আন্তর্জাতিক যে সমস্ত বড় বড় সংস্থা এবং বড় বড় দেশগুলো এখানে জড়িত নানাবিধ কারণে, এবং আমরা তাদেরকে জড়িত না করেও পারছি না, কারণ তাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার হচ্ছে। এই সুযোগটা নিয়ে তাদের আমরা এখন স্পষ্ট হয়ে উঠছে যে এই বড় বড় রাষ্ট্রগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সৌদি আরব তো এখন একেবারে উঠে পড়ে লেগেছে আমাদের কাছে মনে হয়। চলতি সপ্তাহ জুড়ে কয়েক দফা সংঘর্ষ ও খুনোখুনির ঘটনায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পগুলোতে। অনেকে ভয়ে কুতুপালং ক্যাম্প ছেড়ে অন্য ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা।
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের মামলায় মাইনুদ্দিন শাহেদ নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর রাতে একলাসপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি থেকে কালাম নামে আরও এক আসামিকে গ্রেফতার করে র্যাব। এ নিয়ে এই মামলায় 10 জনকে গ্রেফতার করা হলো। এদিকে এই মামলায় গ্রেফতার 3 আসামি মাইনুদ্দিন সাজুর 6 দিন, আনোয়ার হোসেন সোহাগ ও নূর হোসেন রাসেলকে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 3 এর বিচারক মাশফিকুল হক বুধবার দুপুরে এই আদেশ দেন। এইচএসসি পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে আইসিইউতে পাঠানো হয়েছে এমন মন্তব্য করেছেন সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তবে সাবেক শিক্ষা সচিব এনআই খান একে স্বাগত জানিয়ে বলেছেন এমন সিদ্ধান্ত আরও আগে নেওয়া দরকার ছিল। একই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। এবং জেএসসির সাথে তুলনা করে রেজাল্ট দেওয়া হলে এই রেজাল্টটা সর্বোপরি মেধার মূল্যায়িত হবে না এবং একে অটোপাস করে আমার মনে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হবে। অর্থাৎ করোনা রোগীকে যেভাবে আইসিইউতে পাঠানো হচ্ছে, আমার মনে শিক্ষা ব্যবস্থাকে ঠিক সেইভাবেই ইন্টেনসিভ কেয়ার ইউনিটে পাঠানো হচ্ছে। এইচএসসি পরীক্ষার ফলাফল পরীক্ষা ছাড়াই এসএসসি এবং জেএসসির ফলাফলের ভিত্তিতে প্রকাশের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিকে সাধুবাদ জানায়। তবে এই সিদ্ধান্তটি যদি আরো আগে দেওয়া হতো তবে আরো বেশি ভালো হতো। এসএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে আমরা জানি এতে অনেক পরীক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল লাভ করবে না, কারণ যারা খুব ভালো পড়ালেখা করছে। জেএসসি এবং এসএসসি তে তত ভালো ফলাফল হয়নি, কিন্তু এসএসসি তে ভালো পড়ালেখা করেছিল তারা তো তাদের কাঙ্ক্ষিত ফল পাবে না। আবার কেউ কেউ তাদের যে প্রাপ্ত ফলাফল হবে সেটা অনেক ভালো হবে। এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা সরাসরি না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের বিষয়টি নিয়ে দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা বলছেন প্রয়োজনীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও মেধা যাচাইয়ের সুযোগ হয়নি। আর সব দিক বিবেচনায় নিয়ে সরকারের এই বিকল্প সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরা। জানতে পারতেছি না, কারণ আমাদের প্রিপারেশন নিছি আমরা মিনিমাম 2 বছর প্রিপারেশনে যদি আমরা পরীক্ষা না দিতে পারি, পরীক্ষাটা হওয়াটা বেটার ছিল আমাদের জন্য। আমরা তো এখন ভুক্তভোগী হয়ে গেছি। বৈশ্বিক অবস্থাটা চিন্তা করে এই জিনিসটা আমাদের কিছুটা প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রেই মার্সি করা উচিত। আমাদের জন্য ভালো কোনো ফলাফল নিয়ে আসবে সেই হিসাব করেই করেছে তারা। বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আমাদেরকে মনে হয় ওই জায়গায় আর ফিরে যাওয়ার সুযোগটা নেই আর কি। মূলে আঘাত না করলে সুপ্রিম কোর্টের দুর্নীতি দূর হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্মরণে আয়োজিত এক শোক সভায় তিনি আরও বলেন, সম্প্রতি নারীর প্রতি সহিংসতার ঘটনায় আইনাঙ্গন বিব্রত। এ সময় প্রয়াত অ্যাটর্নি জেনারেলের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হন আইনমন্ত্রী ও উপস্থিত বিচারকরা। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে শোক সভার আয়োজন করে আইন, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম। এতে যোগ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকরা। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হন বক্তারা। প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি দুর্নীতির মূলে আঘাত হানতে হবে বলে মন্তব্য করেন। মাহবুবে আলমের ইচ্ছা ছিল সেন্ট্রাল ফাইলিং। আমিও ব্যক্তিগতভাবে চাই যে সেন্ট্রাল ফাইলিং যদি হয় তাহলে সুপ্রিম কোর্টের অনিয়ম 50% থাকবে না। মাহবুবে আলমের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আইনমন্ত্রী এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। অনেকগুলো বিষয় মাহবুব আলমকে অনুকরণ করার মতো জায়গা রয়েছে। মাহবুব আলম সাহেব আয় করেছেন, প্রচুর আয় করেছেন এবং অকাতরে সেগুলো বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে। মাহবুব ভাইয়ের যে সব বিরল গুণগুলি ছিল সেগুলি অনুসরণ করে আমরা যদি আদালতে চলি তাহলেই বোধহয় আমাদের প্রাণপ্রিয় মাহবুব ভাইকে সঠিকভাবে সম্মান করা হবে।
গেল ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দর্শক, ফরিদপুর নদী বন্দরে যাওয়ার একমাত্র সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে একদিকে যেমন ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ, অন্যদিকে অচল অবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, স্বাগত আপনাকে। সোহাগ, সরেজমিনে এই সড়কটির কি অবস্থা দেখছেন এবং কতদিন ধরে ঠিক এই অবস্থা চলছে দর্শকদের জানাবেন। ধন্যবাদ রাশেদ। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের নৌবন্দর এলাকায়। এই সিএনবি ঘাট এলাকাটাতে কিন্তু দীর্ঘ 2 বছর যাবৎ ধরেই কিন্তু দেখা যাচ্ছে যে এই রাস্তাঘাটে কিন্তু খুব বেহাল দশা অবস্থায় রয়েছে। তো আপনাকে একটু দেখাই যদি যে এই সিএনবি ঘাট এলাকাটার অবস্থা। এখানে কিন্তু মানুষের যাতায়াত করতে খুবই কিন্তু কষ্ট হচ্ছে। আপনি যদি এই ক্যামেরার মাধ্যমে একটু দেখেন যে এই রাস্তাটার চিত্র, এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পায়ে হেঁটে চলাচল করতে পারে না। বিভিন্ন যানবাহন ছাড়া কিন্তু এখানে চলাচল করা মুশকিল। আর দীর্ঘদিন যাবৎ এখানটায় এই রাস্তাটা খানাখন্দে তৈরি হওয়ার কারণেই কিন্তু দেখা যায় যে অধিকাংশ সময় এখানকার যে ভারী যানবাহনগুলো চলাচল করে সেগুলো কিন্তু বিকল হয়ে রাস্তার মাঝেই পড়ে থাকে। সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় কিন্তু এখানটার যারা যাতায়াতকারী পথচারী রয়েছে, বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছে, তারাও কিন্তু চলাচল করতে পারে না এবং দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু যে খুবই খারাপ অবস্থা রয়েছে এই রাস্তাটির। এখানকার যারা ইজি বাইক চালক আছে তারাও কিন্তু দেখা যাচ্ছে যে দিনে যারা যা ইনকাম করছেন এই ইজি বাইক ঠিক করতেও কিন্তু সেই টাকা কিন্তু চলে যাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই বিষয়ে কথা বলেছিলাম এই ডিগ্রিচর ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন যে এটা যেহেতু রোডস অ্যান্ড হাইওয়ের কাজ, সেই ক্ষেত্রে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ বলার পরেও কিন্তু এই রাস্তাটি সংস্কার করছে না, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি যদি একটু কথা বলি যে এই রাস্তাটির বাম পাশেই কিন্তু দেখা যাচ্ছে যে একটি বিদ্যালয় রয়েছে, সেখানে কিন্তু কোমলমতি অনেক শিক্ষার্থীরাই কিন্তু পড়াশোনা করে। যদিও এই করোনাকালীন সময়ে কিন্তু এখন স্কুল বন্ধ থাকলেও অধিকাংশ সময় কিন্তু এই রাস্তাটা কিন্তু খারাপ থাকে এবং ভাঙা থাকার কারণে কিন্তু স্কুলের শিক্ষার্থীরা কিন্তু স্কুলে সময় মতন যেতে পারছে না এবং অফিসমুখী যারা রয়েছেন তারাও কিন্তু দেখা যাচ্ছে যে সময় মতো তারা বিদ্যালয় অফিস আদালতেও যেতে পারছেন না, কেননা এই রাস্তা দিয়ে তারা চলাচল করতে গিয়ে কিন্তু তাদের পোশাক আশাক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাস্তাঘাটের সর্বশেষ সংবাদ। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। রাশেদ। সোহাগ, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী খায়রুজ্জামান সোহাগ আমাদের সাথে ছিলেন এবং জানাচ্ছিলেন সেখানকার সেই সড়কটির দুরবস্থার কথা। তৃণমূলকে শক্তিশালী করার মাধ্যমে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে চাঙ্গা করে তুলতে চাইছেন নেতারা। শূন্য পদ পূরণ করা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়েও চলছে আলোচনা পর্যালোচনা। নেতারা বলছেন এরই মধ্যে নতুন কমিটি গঠনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, তবে কেন্দ্রীয় সিদ্ধান্তেই আসবে নতুন কমিটি। ত্যাগী, সক্ষম, যোগ্য ও বিশ্বস্ত নেতারাই নেতৃত্বে আসবেন এমন প্রত্যাশা কর্মীদের। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 4 বছর আগে নগর আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠন করা হয়নি। আবার নগরের সব সাংগঠনিক থানা ও ওয়ার্ড কমিটি মেয়াদ উত্তীর্ণ। 8 থেকে 12 বছর এই কমিটি দায়িত্ব পালন করছে। আবার নেতাকর্মীদের দলাদলি এবং নতুন নেতৃত্ব না আসায় তৃণমূলে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আনুষ্ঠানিকভাবে করা হয়নি। উপর থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্ব এখানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে বিরাজ করেছিল। সংগঠনকে শক্তিশালী করার জন্য কমিটির ধারাবাহিক থাকা প্রয়োজন মনে করি। আওয়ামী লীগের কর্মীদের মাধ্যমে খবর নিতে হবে এলাকায় কারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, কারা ত্যাগী। তবে মাঠের রাজনীতিকে চাঙ্গা করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলের শীর্ষ নেতারা। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, ইউনিট স্তর থেকেই তৃণমূলের পরীক্ষিত ও ত্যাগীদের নিয়ে কমিটি গঠনের মাধ্যমে নগর আওয়ামী লীগে শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলা হবে। এখন আমি দল গোছানোর দিকে মনোনিবেশ করেছি এবং যার কারণে প্রতিদিনই সাংগঠনিক কর্মকাণ্ডগুলো করছি। এটা আমরা সামনের দিনগুলোতে
এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে আমরা আরো শক্তিশালী করতে পারবো, গতিশীল করতে পারবো। কেন্দ্রীয় সিদ্ধান্তেই নতুন নেতৃত্ব আসবে বলছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি। নতুন কমিটি সেটা বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপার, পূর্ণাঙ্গ কমিটি করা। এখন আমরা নির্ভর করছি কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তের উপর। যে সিদ্ধান্ত দেবেন সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। 2016 সালে শেষ হয় নগর আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ। কয়েক দফায় উদ্যোগ নিয়েও এরপর আর সম্মেলন হয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পঞ্চম দফা বন্যায় চরম ভোগান্তিতে পড়েছেন টাঙ্গাইলের মানুষ। যমুনার পানিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল, পুকুরের মাছ। সড়ক ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন আতিক রহমান। টাঙ্গাইলের কিন্তু পঞ্চম দফা বন্যা আবারও দেখা দিয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গাইল বাসাইল বাথুলি এলাকায় এবং এটি হচ্ছে যে একটি গ্রামীণ সড়ক এবং এই রাস্তায় এটি পাকা একটি রাস্তা এবং লক্ষ্য করে থাকবেন যে বন্যার পানিতে এই রাস্তাটি আসলে নষ্ট হয়েছে এবং ব্যাপক স্রোতে এই সড়কটি ভেঙে যাওয়ার কারণে এই অঞ্চলের মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে এবং এই অঞ্চলের পানি কিন্তু চতুর্থ দফায় যে বন্যা দেখা দিয়েছিল এই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটি তাঁতপল্লী একটি এলাকা এবং এই অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে যোগাযোগ করে। এখন কিন্তু আবারও বন্যায় পানি ওঠার কারণে অনেকটাই কিন্তু এই অঞ্চলের মানুষের চরম দুর্ভোগের মধ্যে তাদের কিন্তু পড়তে হয়েছে এবং বিশেষ করে যে এই অঞ্চলে যে সড়ক গ্রামীণ যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটি রাস্তায় কিন্তু এই বন্যায় ভেঙে গিয়েছে এবং এর ফলে কিন্তু যে সড়ক দিয়ে মানুষের যে চলাচল করা সেটি কিন্তু এখন অনেকটাই থেমে রয়েছে এবং নৌকা যোগে এই অঞ্চল দিয়ে আসলে মানুষ যোগাযোগ তাদেরকে করতে হয়। এবার দীর্ঘস্থায়ী বন্যায় টাঙ্গাইলের ব্যাপক পরিমাণের কিন্তু রাস্তাঘাট এবং কৃষি এবং যে মৎস্য এবং পোল্ট্রি শিল্প, তাঁত শিল্প সব মিলিয়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। টাঙ্গাইল থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে। আতিক, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী আতিক রহমান জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে বিস্তারিত সেখানকার মানুষের ভোগান্তির কথা। নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকশো পরিবার। জেলা প্রশাসক বলছেন, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সোহানা আহমেদ কাকুনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদী ভাঙন অব্যাহত রয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে নদী গর্ভে বিলীন হয় নদী তীরবর্তী বসতবাড়ি, ফসলি জমি। এবছরও তার ব্যতিক্রম নয়। গেল কয়েকদিনের ভাঙনে বিলীন হয়েছে শিবগঞ্জ, ডাকুমারা ও কুল্লাগড়া ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি। এতে দিশেহারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকশো পরিবার। হুমকিতে রয়েছে দুর্গাপুর শহর রক্ষা বেড়িবাঁধ সহ নদী তীরবর্তী অর্ধশত গ্রাম। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছে তারা। প্লাবনে আমাদের বৃহত্তর একটা এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। যেভাবে নদী ভাঙন ভাঙতেছে, আমরা থাকার জায়গা নাই। আমরা এখন একভাবে একটা গাছের ছায়ার মধ্যে আছি। আমরা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। পানি সেচ মন্ত্রণালয় ইতিমধ্যে 11 কোটি টাকার একটি প্রাক্কলন প্রস্তুত করে পাঠিয়েছি। আমি সিনিয়র সচিব স্যারের সঙ্গে কথা বলেছি ইতিমধ্যে। আমাদের কাছে এই প্রাক্কলন অনুযায়ী অর্থ বরাদ্দ হবে মর্মে আমরা আশান্বিত হয়েছি। গেল বছর বিজয়পুর, কামারখালী, বারৈকান্দি অংশে প্রায় 70 লাখ টাকা ব্যয়ে অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হলেও বছর না ঘুরতেই এ বেড়িবাঁধ ভাঙনের কবলে পড়ায় হতাশ এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরের নবাবগঞ্জে করতোয়া নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গেল কয়েকদিনে ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো বসতবাড়ি, শত শত বিঘা ফসলি জমি সহ বহু স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো প্রকার ব্যবস্থা না নেয়ায় প্রতি বছরই ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা। তবে শুষ্ক মৌসুমে নদী তীর রক্ষা বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফখরুল হাসান পলাশের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর ভাঙন অব্যাহত রয়েছে। প্রতি বছরই ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে ভোটারপাড়া, কাঁচদহ ও সিরাজ গ্রামের বেশ কিছু বসতবাড়ি ও ফসলি জমি। এবার বর্ষা মৌসুমেও তার ব্যতিক্রম নয়। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই ভাঙনের শিকার হচ্ছেন তারা। গেল কয়েকদিনের নদী ভাঙনে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ সহ নানা স্থাপনা। মসজিদটা চলে গেছে, ফির এই পাশে দুটো রুম আসলো, তার পাশে ইটের পাঁচি আসলো, সম্পূর্ণ চলে গেছে। এই 10 দিনের মধ্যে 9টা বাড়ি একদম ধূলিসাৎ হয়ে গেল। 10 বছর থেকে লোক আসে আর যায়, কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয় না বা ভূমিকা নেয় না। নদী ভাঙন রোধে উদ্যোগ নেয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। নদীর গতিপথটাকে ব্লক দিয়ে এবং ওটাকে যদি সেই আগের এতে নিয়ে যাওয়া যায়, তাহলে আমাদের এই নবাবগঞ্জের মানুষ আমরা এই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে, শুষ্ক মৌসুমে করতোয়া নদীর তীর রক্ষা বাঁধ সংস্কারে কাজ শুরু করা হবে। বর্ষা শেষ হলে আমরা সার্ভে করে কারিগরি প্রতিবেদন প্রাপ্তির ভিত্তিতে আমরা ডিপিবি তৈরি করে সেই এলাকাগুলো আমরা স্থায়ীভাবে ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, করতোয়া নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি কমলেও বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। গেল 2 সপ্তাহের ভাঙনে বিলীন হয়েছে নদী তীরবর্তী ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বহু স্থাপনা। ভিটেমাটি, ফসলি জমি হারিয়ে দিশে হারা ভাঙন কবলিতরা। হুমায়ুন কবির সূর্যর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দুধকুমার নদের পানি কমলেও ভাঙনের তীব্রতা বেড়েছে। গেল 2 সপ্তাহের ভাঙনে বিলীন হয়েছে নাগেশ্বরী উপজেলার কচাকাটা, কালীগঞ্জ, বামনডাঙ্গা ও বেরুবাড়ি ইউনিয়নের বসতবাড়ি ও ফসলি জমি। স্থানীয়রা জানান, ভাঙন কবলিত এলাকার জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। কয়েক দফা বন্যার পর এখন নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। আমার কোনো কিছু নেই, আমি কিভাবে বাচ্চা কাচ্চা নিয়ে আমি ঘর বাড়ি উঠে থাকবো? হাজার হাজার বিঘা জমি যাইতেছে, পিছনে আরো মনে করো যে এখন তো 200-500 ঘর ভেঙে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে হারিয়ে যাবে 3টি হাই স্কুল, 4টি প্রাইমারি স্কুল সহ অর্ধশতাধিক মসজিদ, মাদ্রাসা। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ করতেছি, যথাসময়ে এবং দ্রুতভাবে আমাদের এই দুধকুমার নদী শাসন করার জন্য। সংশ্লিষ্টরা বলছেন, কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর 67টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে। 51টা জায়গায় আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছি, যে কাজগুলো কিছু সমাপ্ত হয়েছে এবং কিছু চলমান আছে, এবং আশা করি আমরা দ্রুত সময় এটা শেষ করতে পারবো। সংশ্লিষ্ট বিভাগে প্রকল্প অনুমোদন পেলেই ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একদিকে হকার, অন্যদিকে অবৈধ সিএনজি পার্কিং থাকায় মূল সড়ক সংকুচিত হয়ে ট্রেন চলাচলে বিপজ্জনক পরিবেশ। আর এভাবে বছরের পর বছর চলছে রাজধানীর ঝুঁকিপূর্ণ রেলগেটগুলোর একটি জুরাইন রেলগেট। এখানে যান চলাচলেও নেই কোনো শৃঙ্খলা। রেললাইনের 2 পাশে অবৈধ সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড বানিয়ে রাজস্ব আদায় করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযোগ রয়েছে, এই রেলগেট ঘিরে প্রভাবশালী মহলের কোটি টাকার অবৈধ বাণিজ্যে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। রাজধানীর জুরাইন রেলগেট এবং রেললাইনের 2 পাশে গড়ে উঠেছে অবৈধ বাজার। এর মধ্য দিয়ে চলছে ট্রেন। রেলের জমিতে প্রায় 1,500 ভাসমান দোকান, আকার আর ব্যবসার ধরন বেঁধে প্রতি দোকান থেকে প্রতিদিন 100 থেকে 200 টাকা পর্যন্ত চাঁদা আদায় হয়। অভিযোগ রয়েছে, এসব নিয়ন্ত্রণ করছেন স্থানীয় এমপি সৈয়দ আবুল হোসেন বাবলার নেতাকর্মীরা। ভাড়া দিলে 250 টাকা, কারেন্ট বিল আর কি দোকান ভাড়া। এই জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগের লোক আছে, শ্রমিক লীগ আছে, এক একজন এক এক রকম, এক একটা ঠিক নেই। যেহেতু বাবলা সাহেব এই এলাকার সংসদ সদস্য,
ওনার লোকজনই এটা কালেকশন করে। এলাকার এখানে সব দলের মানুষ কিছু পায়, এখানে ওই আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, কিন্তু রেলওয়ের জমি দখল করে দোকান নির্মাণই শেষ নয়, অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে সহযোগিতা করছেন জুরাইন সিটি কর্পোরেশন মার্কেট কমিটি। এখান থেকে আমার লাইন গেছে, এই বাইরে এখান থেকে গেছে, সবই তো এখানে দেওয়া আছে। আমাদের সম্মানীয় এমপি মহোদয় মানে ওনার কাছে লোক আমাকে বসতে দেওয়ার জন্য আমি একবার 2-3 বার যে জিজ্ঞান আমি তারপর দিচ্ছি। এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থার চেকপোস্ট ঘিরে অবৈধ সিএনজি ও অটোরিকশার জমজমাট বাণিজ্য। প্রতিদিন কেরানীগঞ্জ থেকে আসা 2000 অবৈধ সিএনজি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে 10 টাকা আর অলিখিত 10 টাকা সহ মোট 20 টাকা চাঁদা আদায় করা হয়। টাকা স্থানীয় লোক সিটি কর্পোরেশনের টাকা উঠায়। জাতীয় পার্টির আওয়ামী লীগ, এরপর আওয়ামী লীগ সত্তাদের তখন তো কোনো হিসাব নাই, যাইতে 20 যাইতে 20 টাকার কোনো হিসাব। এই 2000 গাড়ি আপনার প্রতিদিন 20 টাকা করে সিটি কর্পোরেশন 20 টাকা নেওয়ার প্রশ্নই আসে না। 20 টাকা না 10 টাকা নেবে, 10 টাকা নেবে, 20 টাকা নিতে পারবে না। আর এসব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই। অবশ্য নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত আছে বলে দাবি পুলিশের। রেল লাইনের কাছে কোনো ব্যারিকেড নাই, এখানে কোনো সংস্কারের কাজ নাই, এখানে বিল্ডিং সব চলতেছে। আপনার চোখে দেখতেছেন যে আমরা কি বসা আছি না কাজ করতেছি, আমাদের দায়িত্ব আমরা 100% পালন করতেছি। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। বরিশালের বাকেরগঞ্জে 4 নাবালক শিশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনায় পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। আদালতে তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এলাকাবাসীর দাবি, পূর্বশত্রুতার জের ধরে ধর্ষণের অভিযোগ তুলে ওই শিশুদের ফাঁসানো হয়েছে। তবে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই 4 শিশুকে বাবা মায়ের জিম্মায় দেওয়ার দাবি করেছেন বিশিষ্টজনরা। রাহাত খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বিকেলে 6 বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার বাবা বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার আসামিরা ধর্ষণের শিকার শিশুটির প্রায় সমবয়সী। বুধবার বিকেলে মামলার আসামি হিসেবে গ্রেফতার 4 শিশুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক মোহাম্মদ এনায়েতুল্লাহ এক আদেশে 4 শিশুকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। পূর্ব শত্রুতার জের ধরে ধর্ষণের অভিযোগ তুলে ওই শিশুদের ফাঁসানো হয়েছে বলে দাবি স্বজন ও প্রতিবেশীদের। আর মামলার রায় না হওয়া পর্যন্ত আসামিদের বাবা মায়ের জিম্মায় রাখার কথা বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। ওই বাচ্চা কি বোঝে, 7 বছর 6 বছর কি বোঝে, বাড়ি লয়ে যাইতে মানা করছে আমার ভাই, ওই কারণে মামলা হারা ধর্ষণ মামলা দিয়েছে। আসামি করছে এখন ভাই খেলাইছে যে পর্যন্ত আদালত কোনো ফয়সালা না করে সে পর্যন্ত এই সমস্ত শিশুদেরকে তার মা বাবার জিম্মায় রাখা হোক। পুলিশ বলছে মামলাটি যথেষ্ট স্পর্শকাতর হওয়ায় অধিকতর তদন্ত করা হবে। অভিযুক্ত 4 শিশুকে উপজেলা প্রবেশন কর্মকর্তার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে। আসামিদের মধ্যে সাইদুল ইসলামের বয়স 11, সোলাইমান ইসলাম তামিম, হাফিজুল ইসলাম লাবিব এবং শাওন হালাদারের বয়স 10 বছর। দৃশ্যত তাদের বয়স মামলায় উল্লেখিত বয়সের চেয়ে কম হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। 24। খুলনায় ব্যাংকের নানা শর্তের বেড়াজালে প্রণোদনা ঋণ সুবিধা পাচ্ছে না ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। জামানত ছাড়া উদ্যোক্তাদের ঋণ দিতে আগ্রহী নয় ব্যাংকগুলো। এছাড়া ব্যাংকের হেড অফিসের অনুমোদন, সেবা খাতে ঋণ প্রদানে আপত্তি, পূর্বের ব্যাংক ঋণ থাকলে তার 60 থেকে 70 ভাগ পরিশোধে বাধ্যবাধকতার শর্ত দেওয়া হচ্ছে ব্যাংক থেকে। এতে হতাশ উদ্যোক্তারা। শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অর্থনীতিতে করোনা ভাইরাসের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করার পরও ঋণ সুবিধা পাচ্ছে না, এমন অভিযোগ খুলনার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। জামানত ছাড়া উদ্যোক্তাদের ঋণ দিতে আগ্রহী নয় ব্যাংকগুলো। এ অবস্থায় আবেদনই করতে পারছেন না অনেকে। এককালীন আমাদের পক্ষে 2 লাখ 2.5 লাখ টাকা দেওয়াও সম্ভব না, যে কারণে আমরা লোনটা চাচ্ছি
তো সেইটাই যদি আমাদের আবারও ইনভেস্ট করতে হয়, রিইনভেস্ট করতে হয়, তাহলে আমাদের তার প্রণোদনা লোন নিয়ে কোনো লাভ হবে না। ব্যাংকগুলো থেকে উদ্যোক্তারা প্রণোদনা ঋণ সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা পাচ্ছে না, এমন অভিযোগ উইমেন্স চেম্বার অফ কমার্সের এই নেতার। ব্যাংক এত বেশি শর্তের বেড়াজাল দিচ্ছে, তাতে করে ওদের ওই শর্তে ওরা সম্ভব না, এক নাম্বার। দ্বিতীয় কথা হলো অনেকেই ঠিক সঠিক তথ্যটা দেয় নাই। ব্যাংকগুলোর মধ্যে ঋণ প্রদানে সমন্বয়ের অভাব রয়েছে বলে জানান বেসিক কর্মকর্তারা। আমরা তথ্যটা আমরা জানতে চাই যে এ পর্যন্ত খুলনা জেলায় কতজনকে কত টাকা লোন বিতরণ করা হয়েছে, আমাদের কাছে এখনো পরিপূর্ণভাবে এই তথ্যটা আসে নাই। তবে ঋণ প্রণোদনা মনিটরিং কমিটির শতভাগ ঋণ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে জানালেন ব্যাংক কর্মকর্তা। ঋণ বাস্তবায়নে কোনো অসুবিধা আছে কিনা, ছোট ছোট ক্ষুদ্র গ্রাহকদের কোনো অসুবিধা আছে কিনা, ব্যাংকের কোনো গাফিলতি আছে কিনা, কিভাবে এই খাতে ঋণ 100% বাজেট বাস্তবায়ন করা যায়, সেজন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। আগামী 18 অক্টোবর ঋণ মনিটরিং কমিটির বৈঠকে ব্যাংকগুলোর ঋণ বিতরণের তথ্য উপাত্ত পাওয়া গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর আজ মুখোমুখি হলেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইউটার সল্টলেক সিটিতে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে একমাত্র বিতর্কটি অনুষ্ঠিত হয়। এবারের বিতর্ক সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউএসএ টুডের সাংবাদিক সুসান পেইজ। বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন কিভাবে সাড়া দিয়েছে সেই বিষয়কে গুরুত্ব দিয়েই নিজের বক্তব্য শুরু করেন পেন্স। তিনি বলেন, মহামারীর শুরু থেকে যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্প যা করেছেন তা অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট করেননি। দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সাথে সব ধরনের ভ্রমণ বাতিল করে দিয়েছিলেন ট্রাম্প। তবে পেন্সের বক্তব্যে দ্বিমত পোষণ করেন হ্যারিস। তিনি বলেন, করোনার ভয়াবহতাকে জেনেও তা মার্কিনীদের কাছে আড়াল করেছেন ট্রাম্প প্রশাসন। এছাড়া যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি, বেকারত্ব, জলবায়ু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন পেন্স ও হ্যারিস। এবারে সংস্কৃতির খবর। করোনা ভাইরাসের মধ্যেও চলমান ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কার্যক্রম। কর্মহীন শিল্পীদের পাশে দাঁড়ানো, বিশিষ্ট ব্যক্তিদের জীবনী তথ্য সংগ্রহ, বিভিন্ন আর্ট ক্যাম্প তৈরি সহ নানান কাজে নিজেদের সম্পৃক্ত করেছে প্রতিষ্ঠানটি। সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়তে এমন উদ্যোগের শিরোনাম রাখা হয়েছে আর্ট অ্যাগেইনস্ট করোনা। সুকন্যা আবিরের প্রতিবেদন। দেশের সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু বাংলাদেশ শিল্পকলা একাডেমি। করোনায় সরাসরি সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ থাকলেও ভার্চুয়াল মিডিয়া ও একাডেমির ফেসবুক পেজে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এমন উদ্যোগের নাম দেওয়া হয়েছে আর্ট এগেইনস্ট করোনা। উদ্যোগটির সাথে যুক্ত হয়েছে দেশ ও বিদেশের সংস্কৃতির নানা মাধ্যমের শিল্পীরা, যাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আর্ট ক্যাম্প, ভার্চুয়াল প্রদর্শনী, গান, নাচ, মনীষীদের জীবন ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ইত্যাদি। কবিরা তারা কবিতা লিখেছেন করোনাকে নিয়ে, গীতিকাররা গান লিখেছেন, শিল্পীরা গান করেছেন। এই সমস্ত কিছু যেন সৃষ্টি হয় করোনা মোকাবেলায়, এবং আমাদের ঢাকা থেকে প্রতিদিন অনুষ্ঠান করতাম। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিল্পীদের অনুষ্ঠান, হাজার বছরের লোকজ পালাও রয়েছে এ আয়োজনে। পাশাপাশি বরেণ্য শিল্পীদের নিয়ে করোনা মোকাবিলায় সচেতনতার বার্তাও দিয়েছে প্রতিষ্ঠানটি। যা পাবো আমরা সেটাকে সংগ্রহ করে রাখবো। ওই গবেষণা এবং একটা আর্কাইভাল জায়গাকে আমরা এইবার এখন থেকে একটু বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমরা কাজ করে চলেছি। আমরা একটা আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছি, এবং আমি মনে করি এটি শুধু শিল্পকলা একাডেমি করবে তাও আমরা চাইনি। একই চিন্তা চেতনা কিন্তু তারা এই ধরনের অনুষ্ঠান করতে শুরু করলো আমাদের দেশে বিদেশে। আগামী 23 অক্টোবর খুলতে পারে একাডেমির মিলনায়তনগুলো। সেই সাথে সিদ্ধান্ত আসতে পারে হল ভাড়া মওকুফের। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এ ছিল বিরতিহীন সংবাদের এখনকার আয়োজনে। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।